আশ্চর্য সময় ছিল বটে 19 শতক। একের পর এক সেরা মানুষের আবির্ভাব হয়েছিল এই সময়। এতটা সময় গড়িয়ে যাওয়ার পর এই দুই বাঙালি মনীষীর জীবনের গল্প বিস্ময় হয়ে এসে দাঁড়ায় আমাদের সামনে। একজন হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, আর একজন কলম। অসি আর মসির এই বৈপরীত্যেও কোথাও যেন মিলে গিয়েছে বাঙালির মনে ও মননে। কেমন ছিল রবি ঠাকুর ও সুভাষচন্দ্র বসুর কথালাপ, তাদের মত ও পথ? আমি আজকে আপনাদের এই ভিডিওর সামনে অল্প কথায় কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। সুভাষচন্দ্র আর রবি ঠাকুরের প্রথম দেখা শান্তিনিকেতনে। 1914 সাল নাগাদ একদল ছাত্রের সঙ্গে মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। ছাত্রদের কর্তব্য সম্পর্কে উপদেশ চেয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে, কিন্তু রবীন্দ্রনাথের বলা পল্লী উন্নয়নের কাজে যুক্ত হওয়ার প্রস্তাব একটুও পছন্দ হয়নি সুভাষচন্দ্রের। তার চেয়ে আমার জীবনে লোভিয়া জনম জাগরে সকল দেশ, এই গানটি অনেক বেশি সত্য হয়ে উঠেছিল সুভাষচন্দ্রের জীবনে। বিলেত থেকে আইসিএস হয়ে ফেরার পথে সুভাষচন্দ্রের কাছে আসে রবীন্দ্রনাথের লেখা চিঠি। সেখানে রবীন্দ্রনাথ গান্ধীজির কাছ থেকে উপদেশ দিতে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তেমনটাই করেছিলেন নেতাজি। গান্ধীজির কথা মতো চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করে শুরু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মকাণ্ড। এমনই কোনো এক সময় জোড়াসাঁকোয় উপস্থিত হয়েছিলেন নেতাজি সুভাষ, কিন্তু রবীন্দ্রনাথের অসহযোগ আন্দোলনের বিরোধিতা, নিজের জীবনে দেশবন্ধুর প্রভাব, ব্যক্তিগত কোনো নৈকট্য তৈরি করেননি এই দুই মনীষীর মধ্যে। 1924 সালে কারাবন্দী সুভাষচন্দ্র মন্ত্রের মতন জপ করেছিলেন রবি ঠাকুরের কবিতা, গান তথা শব্দগুলি। জেল থেকে দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে পত্রালাপ চলত সুভাষচন্দ্রের। কথা ও কাহিনী, চয়নিকা, গীতাঞ্জলি, ঘরে বাইরে ও গোরা ছিল সুভাষচন্দ্রের পছন্দের বইয়ের তালিকায়। 1927 সালে সাইমন কমিশন বয়কটের সূত্রে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীজির মতপার্থক্য শুরু হয়। সুভাষ তখন তরুণ সমাজের দীপ্ত অগ্নিকণা। এই সময় থেকেই রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের সম্পর্ক গভীর হতে শুরু করে। পত্রালাপ হয় বেশ কয়েকবার। 1931 সালে উত্তর ও পূর্ববঙ্গে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সূত্রে সুভাষচন্দ্র একটি রিলিফ ফান্ড তৈরি করেন। সুভাষচন্দ্র প্রফুল্লচন্দ্র রায়কে সভাপতি করে অ্যালবার্ট হলে একটি সভাও হয়, কিন্তু সুভাষচন্দ্র ও প্রফুল্লচন্দ্রের হঠাৎ বাদানুবাদ হয় এবং সংবাদপত্রে প্রকাশিত হতে থাকে। শেষ পর্যন্ত সুভাষচন্দ্রের অনুরোধে রবীন্দ্রনাথ সভাপতিত্ব গ্রহণ করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে কয়েক ছত্র লিখে তহবিলে দান করার আবেদন জানান। অন্নহারা গৃহহারা চায় ঊর্ধ্বপানে ডাকে ভগবানে, যে দেশে সে ভগবান মানুষের হৃদয়ে হৃদয়ে সাড়া দেন বীর্যরূপে, দয়ারূপে, দুঃখে কষ্টে ভয়ে সে দেশের সৈন্য হবে ক্ষয়, হবে তার জয়। সুভাষচন্দ্র এই কবিতাটি 6 সেপ্টেম্বর লিবার্টি পত্রিকায় প্রকাশ করে লিখেছিলেন, Rabindranath Tagore, who has kindly consented to become the president of Bengal Congress Flood and Famine Relief Committee, has addressed the following appeal to the people. এরপর হিজলি জেলার রাজনৈতিক বন্দীদের জন্য রবীন্দ্রনাথের বক্তৃতা আজ স্বর্ণস্মৃতি। তবে সবসময় দুজনের মত মিলেছে এমন নয়। বাংলার বিভিন্ন জেলে থাকার সময় সুভাষচন্দ্রের স্বাস্থ্যহানি হয়। সেই সময় তিনি বিদেশ যাওয়ার অনুমতি পেয়ে রবীন্দ্রনাথের কাছে একটি পরিচয়পত্র চেয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া সংক্ষিপ্ত পরিচয়পত্র একেবারেই পছন্দ হয়নি সুভাষচন্দ্রের। তারপর
ভিয়েনাতে থাকার সময় সুভাষচন্দ্র সেই বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল রচনা করেছিলেন। এই বইয়ের ভূমিকা লেখার জন্য তিনি রবীন্দ্রনাথকে বলেছিলেন বার্নার্ড শ অথবা H.G. ওয়েলসকে অনুরোধ করতে, কিন্তু রবীন্দ্রনাথ সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সুভাষচন্দ্রকে লিখেছিলেন, বার্নার্ড শকে আমি ভালো মতন জানি, তোমার বইয়ের পূর্বভাষণ লেখবার জন্য তাকে অনুরোধ করতে আমি সাহস করিনি, করলেও ফল হবে না, এই আমার দৃঢ় বিশ্বাস। এই চিঠি পেয়ে সুভাষচন্দ্র সন্তুষ্ট হতে পারেননি। এরপর সুভাষচন্দ্র রাজনীতির বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন, গ্রেপ্তার হন। সুভাষচন্দ্রের মুক্তির দাবিতে 1936 সালের 10ই মে কংগ্রেস সুভাষ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই উপলক্ষে আনন্দবাজার পত্রিকায় রবীন্দ্রনাথের একটি বিবৃতি প্রকাশিত হয়। সুভাষচন্দ্রের মুক্তির পর শান্তিনিকেতন থেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। মহাজাতি সদনের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র। মহাজাতি সদন নামটা দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর সেই বিতর্কের কথা আসা যাক। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান নিয়ে যেটা হয়েছিল, এই গানটি নিয়ে বিতর্ক তৈরি হয়। বলা হয় গানে যে মাতৃমূর্তি আঁকা হয়েছে তা পৌত্তলিকতার পক্ষে, বঙ্কিমচন্দ্রের মুসলমান বিদ্বেষের ইঙ্গিতবাহী। আবার একদল হিন্দু দাবি করেন এই গানটিকেই জাতীয় সঙ্গীত করা হোক। সুভাষচন্দ্র প্রমুখ নেতারা বেশ বিব্রত হয়ে পড়েন। রবীন্দ্রনাথ তার 70 বছর পূর্তি উপলক্ষে বলেছিলেন, বিতর্ক এড়াবার জন্য বন্দে মাতরমের পরিবর্তে বন্দে ভাতরম স্লোগান গ্রহণ করা হোক। আন্দোলন যখন তীব্র আকার ধারণ করছে তখন ডক্টর J.H. কাজিন্স রবীন্দ্রনাথের জনগণমন সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার প্রস্তাব দেন। সে এক নতুন বিতর্ক তৈরি হয়। রবীন্দ্রনাথ নীরব হয়ে যান। এরপর অন্যান্য রাজনৈতিক বিষয় সামনে আসায় এই সব বিতর্ক চাপা পড়ে যায়। 1942 সালে হামবার্গে অনুষ্ঠিত ইন্দো জার্মান কালচারাল সোসাইটির অনুষ্ঠানে যখন প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় তখন সুভাষচন্দ্র জনগণমন গানটিকেই প্রথম জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছিলেন। এর আগে সুভাষচন্দ্র যখন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন তখন রবীন্দ্রনাথ বলেছিলেন, সুভাষচন্দ্র বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশ ও নায়কের পদে বরণ করি। তাসের দেশ নাটকটিও রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসুকেই। উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন, কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করাবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ। সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। সুভাষচন্দ্রের অন্তর্ধানের পর রবীন্দ্রনাথের আমন্ত্রণে সুভাষচন্দ্রের দাদা বৌদি শান্তিনিকেতনে গিয়েছিলেন। ততদিনে সুভাষচন্দ্রের জার্মান পৌঁছানোর সংবাদ এসেছে। রবীন্দ্রনাথের উদ্বিগ্ন অবস্থা দেখে তারা কবিকে সত্য জানিয়ে আসেন। মৃত্যুর 2.5 মাস আগে লেখা গল্প বদনাম গল্পের নায়ক পলাতক বিপ্লবী। সে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আফগানিস্তানের পথে, ঠিক নেতাজি সুভাষচন্দ্রের মতন। দেশ ত্যাগ করার 6 দিন আগেও রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। বাংলার ইতিহাসের 2 প্রবাদ প্রতিম অসমবয়সী পুরুষ যে অচেনা টানে যুক্ত ছিলেন পরস্পরের সঙ্গে, সে এক আশ্চর্য অনুভূতি। হয়তো সেই টানের নামই ভারতবর্ষ। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের নানান অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আবার আগামীকাল একটা নতুন অজানা সত্যি গল্প নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মাটি, এটাই আমাদের অস্তিত্বের মূল।
এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন, আর এই মাটিতেই আমরা ফিরি। মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয়, এটি আমাদের সভ্যতার ভিত্তি, আমাদের সংস্কৃতির প্রতীক। এই বছর জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম মাটি। আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার। মাটি যা আমাদের জীবন দেয়, যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি, আমাদের ঘরবাড়ি, আমাদের ভবিষ্যৎ। এবারে দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের জীবন। তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি, মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি। আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর থিম মাটি। ৫০তম বছরে জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে, প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর্স। আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর